জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কোথায় কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। প্রধান উপদেষ্টা বলেছেন, রফিক সালাম বরকতের আত্মত্যাগ বিস্ফোরণ হয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় বলেও জানান তিনি। বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ২১ ঐক্যের প্রতীক একুশের মতোই জুলাই গণ অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে। বাংলাদেশ নতুন দিগন্তে প্রবেশ করেছে। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক ও মানবিক দিক থেকে বিধ্বস্ত দেশকে সঠিক গন্তব্যে পৌঁছানোর পথ তৈরি হয়েছে। একুশের ভাষা আন্দোলনকে স্বাধিকার আন্দোলন হিসেবে উল্লেখ করে এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এ মাসে দেশব্যাপী সৃজনশীল কাজের জন্য পুরস্কার দেওয়ার উদ্যোগ নিতে হবে। এছাড়া কৃষি, শিল্প, বাণিজ্য সহ বিভিন্ন খাতে অবদান রাখায় উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। এবারের একুশের প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। বরকত সালাম, রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। একুশ আমাদের পথ দেখায়। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। বাংলাদেশে সংঘটিত ছাত্র জনতার বিপ্লব ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হাজার তরুণের প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। পাশাপাশি সবাই মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ২১টি দেশের অংশগ্রহণে সোশ্যাল বিজনেস সামিটে একথা বলেন প্রধান উপদেষ্টা। তরুণদের উদ্যোক্তা হবার ব্যাপারেও আগ্রহী হতে অনুপ্রেরণা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। With the sacrifices of thousands of young people who gave their life and got wounded, gave their limbs, gave their body to make sure the day comes. So this is a historical moment that we participate in, and thinking together to build that new Bangladesh. As their dream is new Bangladesh, for the whole world is creating a new world. And that's where it brings us to this summit, with the participation of 21 countries, and how to build that. প্রায় ১১ বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় চলছে জেলা বিএনপির সম্মেলন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানুষের প্রত্যাশা যেই দেশের, সেই দেশকে যদি গড়তে হয়, কে করতে পারবে? আপনারাই একমাত্র করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে। মানুষ এটি বিশ্বাস করে বলেই আপনার কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি। আপনার কাছে জানতে চায় কিভাবে আপনার দল দেশকে পুনর্গঠন করব। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। এটি আমাদের সাথে অন্য যত রাজনৈতিক দল আছে যারা আন্দোলনে আমাদের সাথে ছিলেন, পাশে ছিলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একই কথা বলেন। যেহেতু বিএনপি সবচাইতে বড় রাজনৈতিক দল, সেই জন্য আপনাদের দায়িত্ব কিন্তু সবচাইতে বড়, আপনাদের দায়িত্ব সেই জন্য সবচাইতে কঠিন। প্রিয় সহকর্মীবৃন্দ, যখন আপনি জীবনে একা ছিলেন, তখন আপনি একা ছিলেন। আজ আপনার দায়িত্ব এসে পড়েছে, কাঁধে দায়িত্ব পড়েছে সংসারে 2 জন, 5 জন, 7 জন, যে কয়জন মানুষ হোক, সেই মানুষের দায়িত্ব যেরকম আপনার, ঠিক একইভাবে বিএনপির একজন কর্মী হিসাবে, শহীদ জিয়া, খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে আপনাদের দায়িত্ব সমগ্র বাংলাদেশের।
আপনারা কি প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা কি দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন? দেশের দায়িত্ব, দেশকে পুনর্গঠন করার জন্য প্রস্তুত আছেন? আছেন, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। যদি এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হয়, যদি এই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করতে চান, তাহলে সবচাইতে পূর্ব শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের বিএনপির প্রতিটা নেতাকর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে দিক নির্দেশনা দিতে হবে, দেশের মানুষকে পথ দেখাতে হবে, যে পথে আমরা গেলে দেশের সমস্যার সমাধানগুলো করতে পারবো। এবং বিএনপি হিসাবে দেশের মানুষ আপনাদের কাছ থেকে এই প্রত্যাশা করে, এই দায়িত্ব প্রত্যাশা করে যে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। বিএনপি শুধু একাই ঐক্যবদ্ধ থাকবে না, একই সাথে বিএনপি যে সকল রাজনৈতিক দল সহ যে সকল মানুষ, যে সকল সংগঠন যাদের কাছে 1 নম্বর এজেন্ডা হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষ, তাদের সকলকে বিএনপি ঐক্যবদ্ধ রাখবে। আমরা তো ঐক্যবদ্ধ থাকবই, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। একই সাথে বিএনপি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশের বাকি সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকা। এই যে দেখুন, আপনারা আজকে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সম্মেলন অনুষ্ঠানে একত্রিত হয়েছেন, দেখুন কত সুন্দর লাগছে। শুধু সুন্দরই লাগছে না, কত বৃহৎ একটি সম্মেলন অনুষ্ঠান আজকে এখানে রোডম্যাপ অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজ তফসিল ঘোষণার কথা। সে খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত কি এলো? কি বলছেন শিক্ষার্থীরা? হাসিব, আপনি জানেন যে গত 30শে ডিসেম্বর কিন্তু যে একটি রোডম্যাপ করা হয়েছিল জাহাঙ্গীরনগর ছাত্র সংসদের নির্বাচনের ব্যাপারে, সেই রোডম্যাপ অনুযায়ী 1 ফেব্রুয়ারি অর্থাৎ আজকে কিন্তু তফসিল ঘোষণা করার কথা। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে আজকে কিন্তু জাহাঙ্গীরনগরের যে ভিসি কিংবা প্রক্টর তাদের সঙ্গে গত 3টার সময় কিন্তু একটি মিটিং শুরু হয়েছে, যদিও এখনো পর্যন্ত কিন্তু সেই মিটিংটি চলছে। এবং আজকে ছাত্র দল কিংবা ইসলামী ছাত্র শিবির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দলগুলো রয়েছে, সেই দলগুলো কিন্তু আসলে তারা একটু পরপরই শোডাউন দিচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি, অর্থাৎ ছাত্র দলের একটি জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের যেই কমিটি রয়েছে, সেই আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বরাবরই আসলে দাবি করছিলেন যে কিছু কিছু আসলে সংস্কার ছাড়া কিন্তু এই নির্বাচনটা অযৌক্তিক বলে তারা বলছেন। যদিও বলছেন যে বিগত সময়ে যেই ছাত্রলীগের হাতে যারা শিক্ষার্থীরা আহত নিহত হয়েছেন তাদের বিচার করতে হবে। এছাড়াও কি প্রশাসনের ক্ষেত্রেও কিন্তু নানা ধরনের জটিলতা আছে, সেই সব সংস্কার করেই কিন্তু তারা নির্বাচন চান। বিপরীত পক্ষে যে ইসলামী ছাত্র শিবির কিংবা ছাত্র ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা যেটা বলছে যে আসলে নির্বাচনটা হয়ে গেলে সেই সব সংস্কার সহ যা যা জটিলতা আছে সেসব কিন্তু নিরসন করা সম্ভব। আমরা আজকে প্রক্টরের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত যেহেতু উপাচার্যের পক্ষ থেকে কোনো তারিখ ঘোষণা করা হয়নি, ফলে নির্বাচন কমিশন গঠন হলেও তারা কিন্তু এখনো পর্যন্ত তফসিল ঘোষণা করতে পারছে না। যদিও কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা হয়েছে, তারা প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু এই তাদের আলোচনাটি অর্থাৎ মিটিংটি চালিয়ে যাচ্ছেন। এবং আমরা এই যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে আজকের মধ্যে একটা সুষ্ঠু সমাধান না আসলে তারা আন্দোলনে নামবেন। এই ছিল সবশেষ। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। দুপুরে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে আইএসপিআর। এ সময় অভিযানে আটকের পর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল 3টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় কুমিল্লার আদর্শ
সদর উপজেলা থেকে তৌহিদুর রহমানকে আটক করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তৌহিদুর রহমান সদর উপজেলার পাঁচথুরি ইউনিয়নের যুবদল আহ্বায়ক হিসাবে পরিচিত ছিলেন। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। এ ঘটনার নিন্দা জানিয়ে আইজিপিকে আইন মেনে আসামিদের ধরার নির্দেশ দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে জানানো হয়, অভিযোগের ভিত্তিতে কুমিল্লার বিএনপি নেতা তৌহিদুর রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় যৌথ বাহিনী। আটক করার পর পুলিশ নিরাপত্তা বাহিনীর দ্বারা আহত অবস্থায় তৌহিদুল ইসলাম নামে এক যুবককে গভীর রাতে কুমিল্লার হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। প্রধান উপদেষ্টার বিবৃতিতে জানানো হয়, পুলিশ জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক পদ্ধতিতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগ নির্মূল করার প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলির সাথে এই প্রতিবেদনগুলো নিয়ে অর্থবহ সংলাপ করবে। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা এই সরকারের একটি মূল মিশন, যার মধ্যে দেশের শীর্ষস্থানীয় কিছু অধিকারকর্মী অন্তর্ভুক্ত রয়েছে। শেখ হাসিনার আমলের মতো অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা সংঘটিত হতে থাকলে জাতি হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় কুমিল্লায় সম্প্রতি যুবদল কর্মীর মৃত্যু প্রসঙ্গে তিনি কথা বলেন। শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে কেন? কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যুতে উদ্বেগ জানিয়েছে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে শোক জানিয়ে তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশে এটা মোটেও কাম্য নয় এবং এরকম ঘটনা কেউ দেখতে চায় না। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যাতে আর না ঘটে, এ বিষয়ে ভবিষ্যতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার কোনো ইতিবাচক সাড়া না পেলে বিকেল 4টার পর রাজধানীর উত্তর সিটিতে ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই কর্মসূচির নাম ঠিক করা হয়েছে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি। তিতুমীর কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচিতে রেল ও সড়ক পথ অবরোধ করা হতে পারে। এদিকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে টানা ৪র্থ দিনের মতো অনশন কর্মসূচি পালন করছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনরতরা বলছেন, ব্লকেটের পাশাপাশি চলবে অনশন, তবে বিশ্ব ইজতেমা চলায় মুসল্লিদের ভোগান্তি বিবেচনায় রোববার ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে। অনশনে অসুস্থ 2 জনকে শুক্রবার রাতে ও আরও 1 জনকে আজ সকালে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 1972 সালের সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, সংবিধান শুধু 17 বার সংশোধন নয়, এর মধ্যে 2 বার পুনর্লিখনও করা হয়েছে। শনিবার সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, সুশাসন ও গণতন্ত্র শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ডক্টর আলী রিয়াজ। শেখ মুজিবের প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্র তার মেয়ে শেখ হাসিনার মাধ্যমে ফিরে আসে বলেও মন্তব্য করেন তিনি বলেন, 72-এর সংবিধানে প্রাতিষ্ঠানিক স্বৈরাচার হওয়ার বিষয়টি পরবর্তীতে সংশোধনীর মাধ্যমে পাকাপোক্ত করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার, সংবিধানে গণভোট বহাল সহ বেশ কিছু বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থাপনায় পরিবর্তন করার বিষয়েও মত দেন ডক্টর আলী রিয়াজ। 1972 সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে, সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান 2 বার পুনর্লিখিত হয়েছে কোনো রকম ম্যান্ডেট ছাড়া,
এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে। 1975 সালে একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠার আগে যে সংবিধান, চতুর্থ সংশোধনী পাশের পরে যে সংবিধান, দুটো এক সংবিধান নয়। পঞ্চদশ সংশোধনীর পরে একটা নতুন সংবিধান তৈরি করা হয়েছে, লেখা হয়েছে, লিটারেলি লেখা হয়েছে এবং বেঁধে দেওয়া হয়েছে যে আর কেউ এটা পরিবর্তন করতে পারবে না। বয়ান জিকিরে মুখর টঙ্গীর ইজতেমা ময়দান। 58তম আয়োজনের প্রথম পর্বের দ্বিতীয় দিনে ইবাদত বন্দিগিতে মশগুল দেশ বিদেশের লাখো মুসল্লি। ফজরের নামাজের পর ময়দানে শুরু হয় আমল। এদিন মূল মঞ্চ থেকে তাবলিগ জামাতের মূলনীতির উপর আকিদা সুদৃঢ় করতে গুরুত্ব তুলে ধরা হয়। আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা খুরশেদ। পরে তালিমের আমল চলে খিত্তায় খিত্তায়। এরপর দুপুরে বয়ান করেন ভারতের মেহমান মাওলানা ইব্রাহিম দেওলা। এ সময় মাদ্রাসার ছাত্রদের জন্য আলাদা করে হেদায়েত ও নসিহতমূলক বাণী প্রচার করেন ভারতের আরেক মাওলানা আকবর শরীফ। আগামীকাল সকাল 9টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। দুনিয়া ও আখিরাতে উভয় ধরনের সফলতা অর্জন করতে পারি, এই বিষয়ে বেশিরভাগ বয়ান হইতেছে এবং প্রত্যেকটা উম্মত যেন প্রত্যেক ঘরে ঘরে দিনের ফিকির নিয়ে যাইতে পারে, এই বিষয়ে এখানে কথা আছে। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ তাআলাই সবকিছু করেন। এই জন্য আমরা মনে প্রাণে এই ধারণা পোষণ করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখান থেকে মানুষ ভ্রাতৃত্ববোধ শিখবেন এবং মানুষের সহানুভূতিশীল হবেন এবং আল্লাহ এবং রসুলের একাত্মবাদের ঘোষণা দিবেন। যেভাবে এখান থেকে আমরা শিখছি ঠিক এইভাবে আমরা আমাদের মহল্লা গিয়ে ইনশাআল্লাহ দাওয়াতের কাজ পরিচালনা করব। এটা আমাদের নিজের গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, এই জন্য আমরা আসছি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।